আমি জিজ্ঞাসা করলাম, সাহেব তুমি আমাকে একটা কথা বলতে পারো? তুমি বলতে পারো প্রকৃত মানুষ কেমন করে হওয়া যায়? সাহেবটি আমাকে বলল যে তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ইউ রাদার গো টু দেওঘর, আমার যিশু সেখানে এসছেন, তুমি তার কাছ থেকে সেই প্রশ্নের উত্তর নিও। আমি মুখের উপরে বলে ফেললাম, ইউ আর এ ম্যাড ম্যান, তোমার যিশু দেওঘর আসছে, হোয়াট ইজ দিস, তুমি বলছো কি? তারপর ঠাকুরকে গিয়ে কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, ঠাকুর আপনি বলতে পারেন প্রকৃত মানুষ কেমন করে হওয়া যায়? ঠাকুর সেদিনে সকালের উত্তরে আমাকে বলেছিলেন, আমি বললাম আমি টাকা চাই না, আমার ঠাকুর বলছেন কাজ থাকতে হবে, এখানেই থাকবো, আমি যাব না অফিসে। এবং আমি অফিস ছেড়ে দিলাম। ঠাকুর খুব খুশি হইলেন। আপনার বিবাহের জন্য স্বয়ং ঠাকুরই পাত্রী নির্বাচন করেছিলেন, ওইটা যদি একটু কৃপা করে বলেন। আমি ঠাকুর আমার বিয়ে টিয়ে করতে ইচ্ছা করে, আমি সেটা বললাম। আপনি বলেছেন এভাবে? আমি ঠাকুরকে বললাম, ঠাকুর আমার বিয়ে টিয়ে করতে ইচ্ছা করে। ঠাকুর বললেন আমার ভাল লাগিছে। তোর মন ভাল লাগিছে? আমি ঠাকুর আপনি আমার পিতা, আমি মা বাপ ছেড়ে আপনার কাছে আসছি জীবনের জন্য, আপনি যা করেন, আপনি যা বলেন আমি তাই করব। আমার পছন্দ অপছন্দ কিছু না, আপনার পছন্দ হইলে আমার পছন্দ। একটা জায়গায় লিখেছেন আপনার জীবনের সবচেয়ে সেরা সময় 1960 থেকে 1968। তো ওই সময় আপনি নাকি ঠাকুর সঙ্গটা খুব সামনে থেকে পেয়েছেন এবং আপনি কথা বলেছেন প্রায়ই ঠাকুরের সাথে। তো ওটা কেন আপনি জীবনের সেরা সময় বলেছেন? জয়গুরু। আজকে আমরা এমন একজনের সাথে পডকাস্ট করলাম যিনি শ্রী শ্রী ঠাকুরের অন্তর্নিহিত ভক্ত সঙ্গ ছিলেন, যার অনেক গ্রন্থ আপনারা পড়েছেন এবং শ্রী শ্রী ঠাকুর ভালোবেসে যিনাকে মণি বলে ডাকতেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের জীবনী ও আলোচনা পডকাস্টে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী মহোদয়, যিনি শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য পাওয়া এবং সবচেয়ে বড় কথা তিনি শ্রী শ্রী ঠাকুরকে তার চর্মচক্ষু দিয়ে তিনি দেখেছেন, স্পর্শ করেছেন, অনুভব করেছেন এবং শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত বাণী তিনি লিপিবদ্ধ করেছেন তার কলমে। আমরা অনেক গ্রন্থ পড়ি, যে গ্রন্থের সংকলন উনি স্বয়ং নিজেই করেছেন। আসুন আজকে আর বেশি কথা বলবো না, আজকে আমাদের এই জীবনী আলোচনা পডকাস্টে শ্রী শ্রী ঠাকুরের নানান কথা শুনবো এবং এই ভক্ত জীবনে শ্রী শ্রী ঠাকুরের তাৎপর্য কতখানি এবং কিভাবে তিনি তার জীবনকে ঠাকুরময় করে তুলেছেন, এই জীবনী আলোচনা পডকাস্টে আপনারা জানতে পারবেন। চলুন আমরা এবারে ভিডিওটি শুরু করি। জয় গুরু। প্রথমেই আপনাকে জীবনী আলোচনা পডকাস্টে স্বাগত জানাই। আমাদের দর্শকবৃন্দ যারা আছেন, ক্যামেরা ওইখানে দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদেরকে সবাইকে আপনি একটু জয়গুরু বলে দিন। জয়গুরু। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা আমি রাখবো, আপনার জন্ম 1930-তে বাংলাদেশের নোয়াখালীতে। আপনি পড়াশোনার সূত্রে সিটি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় এলেন। তো এই যে আশা এবং তার পরবর্তীকালে আপনার সাথে প্রথম ঠাকুর সন্দর্শন আপনি করেছেন 1949-এ দেওঘরে। তো ওই সময়ের অনুভবটা যদি আমাদের কাছে একটু প্রকাশ করেন, এই ঠাকুর সন্দর্শনে আপনি কি পেলেন, প্রথম ঠাকুর দর্শন? আমার দেশ হচ্ছে নোয়াখালীতে। আমার বাবা লক্ষ্মীপুর কোর্টের উকিল ছিলেন। আমার জন্ম 1930-তে। আমার যখন বয়স 10-12 বছর, অর্থাৎ 1942-তে আমি লক্ষ্মীপুর হাই স্কুলে পড়ি। তখন একজন দাদা আমাদের লক্ষ্মীপুরেই থাকেন, তার নাম ছিল খোকা ডাক্তার। তিনি ঠাকুরের শিষ্য ছিলেন, আমি জানতাম না। তার কাছে একটা বই আসতো খুবই ছোট, যাকে বলে আলোচনা পত্রিকা। তখন সাইজ ছিল এইটুকু, এর অর্ধেকটা হবে, এতখানি ছোট সাইজ ছিল। সেই বইটার সাইজ ছিল ছোট। ওই বইয়ের মধ্যে একটা বাণী আমি পড়লাম ওনার কাছ থেকে গিয়ে প্রথমেই। সেই বাণীটা আমি না বললে আমার ঠাকুর কাছে আসাটা খুব সম্ভবত বলে মনে হয় না।
সেই বাণীটা হলো বইটার মধ্যে, সেই বাণীটা ছিল, যদি উন্নতি চাও, যদি সংহতি এবং সংগঠনই চাই, তবে প্রথমেই চাই, যদি আবার বলি, যদি উন্নতিই চাই, যদি সংগতি বা সংগঠনই চাই, যদি সম্প্রদায়ের শক্তি, সমাজ শক্তি ও রাষ্ট্র শক্তিকেই শক্তিশালী করে তুলতে চাই, সংস্কৃতি কৃষ্টিকে উদ্বুদ্ধ করে তুলতে চাই, তবে এখনই চাই প্রথমেই পূজ্যমান বর্তমান মহাপুরুষ আদর্শ, তাকে গ্রহণ করতে হবে, দীক্ষিত হতে হবে, তাতে তার ওই স্বার্থকেন্দ্রে স্বার্থবান হয়ে উঠে তার পরিপোষণায়, পরিপূরণায় এবং পরিরক্ষণায় উদ্বুদ্ধ হতে হবে। তবেই আসবে ঐক্য, একানুসূত্রতা, উদার্য, পারস্পরিক সহযোগিতার উদ্বর্ধনা, উৎসর্গপ্রবণ শক্তি হয়ে উঠবে অবাধ, সৌকর্যে ফুলে উঠবে প্রত্যেকে, হবে স্বাধীন, পাবে শান্তি, নতুবা ছিন্ন ভিন্নতার হাত থেকে কিছুতেই এড়াতে পারবে না। এই বাণীটা আমি ওই ভদ্রলোকের আলোচনা পত্রিকা বইটা নিয়ে আসি, তাতে পড়ি। আচ্ছা, আমার বাবাকে আমি জিজ্ঞাসা করলাম, বাবা, এই বাণীটা আমার কাছে খুব ভালো লাগে, তোমাকে একটু পড়ে শোনাই। আমার বাবা উকিল ছিলেন লক্ষ্মীপুর কোর্টে। তিনি বাণীটা শুনে বলেন, অপূর্ব, অদ্ভুত একটা কথা, তুমি একে চেঞ্জ করতে পারো না। সমস্ত হিস্ট্রিটা, ঘটনাটা তিনি এর মধ্যে বলে গেলেন, কেমন করে ভারতের উন্নতি হতে পারে। আমি বাণীটা তখনই মুখস্থ করে ফেললাম। তারপরে রায়ত লাগলো, আমাদের বাড়িঘর সব পুড়িয়ে দিল। আপনার নোয়াখালী থেকে কলকাতায় চলে আসলাম। আমার দাদার বাড়িতে নবীনকুণ্ড লেনে, সেখানে আমি ম্যাট্রিক পরীক্ষা দিলাম, পাস করে গেলাম। আইএসসি পরীক্ষা দিলাম, পাস করলাম। তারপর একদিন কলেজ স্কোয়ারে ঘুরতে ঘুরতে, আমার বাড়ি থেকে কলেজ স্কোয়ারটা পাশে, মাত্র 2-3 মিনিটের রাস্তা। আমি ঘুরতে ঘুরতে একজন বড় সাহেবের সাথে দেখা হলো। তিনিও কলেজ স্কোয়ার পাক খাচ্ছেন, আমিও পাক খাচ্ছি। আমরা দুজনে কলেজ স্কোয়ারের লোহার গেটের সামনে এসে, পুকুরটার চারদিকে লোহার ছিল, বাঁধন ছিল, সেইখানে দাঁড়ালাম। সাহেবটি আমার দিকে দেখে বললেন, তুমি কোথা থেকে আসছো, কোথায় থাকো, কি করো? আমি তাকে উত্তর দিলাম। খুব লম্বা চড়া চেহারা, সুন্দর স্বাস্থ্য, তার নাম আমি জানি না। তাকে আমি জিজ্ঞাসা করলাম, সাহেব, তুমি আমাকে একটা কথা বলতে পারো? তুমি বলতে পারো প্রকৃত মানুষ কেমন করে হওয়া যায়? আমি এই প্রশ্নটা অনেকের কাছে করেছিলাম, আমার কলেজের প্রফেসর, আমার বাবা, আত্মীয় স্বজন, ভালো ভালো লোকের কাছ থেকে, কিন্তু আমি সদুত্তর বা আমার মন মতো উত্তর পাইনি। সাহেবটি আমাকে বলল যে, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ইউ রাদার গো টু দেওঘর, আমার যিশু সেখানে এসছেন, তুমি তার কাছ থেকে সেই প্রশ্নের উত্তর নিও। আমি মুখের উপরে বলে ফেললাম, ইউ আর এ ম্যাডম্যান, তোমার যিশু দেওঘর আসছে, হোয়াট ইজ দিস, তুমি বলছো কি? রাত্রি প্রায় 9টা বেজে গেছে। কয়েকটা ট্রাম ঘর ঘর করে ইউনিভার্সিটির পাশ দিয়ে চলে যাচ্ছে। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, আকাশে অনেক তারা। সাহেবকে আমাকে আলিঙ্গন করে বলল, তুমি একবার যেও ঘরে, তোমার প্রশ্নের উত্তর সেখানে পাবেন, তিনিই বলতে পারবেন। ক্যান্সারের কথাতে বা যেই জন্য কারণেই হোক জানি না, আমার পিতামাতার স্বীকৃতির দরুনই হোক, বা বাণী পাঠের জন্যই হোক, বা স্পেন্সারের সাথে আলাপ আলোচনার মধ্যেই হোক, আমি শুধু একদিন আইএসসি পরীক্ষার পরে 1948-এ আমার আইএসসি পরীক্ষা মনে হয় শেষ হয়। ঠিক 49 না 48-এ গিয়েছিলাম, আমার তো খেয়াল নাই, তবে 49 আমি ধরে রেখেছি, কেন 47 আমি ম্যাট্রিক পাস করি, তখনও পরীক্ষার রেজাল্ট বেরোয়নি। আমি একদিন দেওঘরে চলে গেলাম, শুধু একটা গামছা, একটা কাপড় নিয়ে, একাই, উইথ এ ফ্রেন্ড অফ মাইন্ড। শুধু ওই বাণীটা পড়ে এবং ওই ভদ্রলোকের কথা শুনে। ঠাকুর তখন বড়াল বাংলোতে যে বিল্ডিংটা তোমরা দেখছো, মেইন বিল্ডিং, আগে একটাও বিল্ডিং ছিল না। ও বিল্ডিংটা ভাঙাচোরা ছিল, এখন অনেক সজ্জিত হয়ে গেছে। গেট ছিল না, ভাঙাচোরা গেট ছিল।
সে গেট থেকে দেখি একটা ভদ্রলোক ঠাকুরকে জল দিচ্ছেন আর ঠাকুর মুখ ধুচ্ছেন বারিন্দায় দাঁড়িয়েই। আমি ওই দূরে গেট থেকে বরানোর গেট থেকে দেখতেছি। বাহ, বেশ তো, এই লোকটাও মোটা, এই লোকটাও মোটা। ঠাকুর সম্বন্ধে আমি অনেক কিছু কথা শুনেছিলাম আজে বাতে, তার কাছে মেয়ে ছেলেরা থাকে ইত্যাদি ইত্যাদি নানান কথা। আমি সেই জন্য কারোর সাথে কোনো কথা বলিনি। আমি দেওঘর স্টেশনে নেমে হেঁটে হেঁটে আসছি, তখন সর্বসাকুল্যে দেওঘর রুইনি রোড দিয়ে দিনে রাতে 8-10 জন লোক যেত, এত লোক কম ছিল। আর দেওঘরে অনেক খালি বাড়ি বাঙালিদের পড়ে থাকতো, 5-7 হাজার টাকা বিক্রি হতো জমি সমেত। ঠাকুরকে দেখছি ওরকম, তখন দেখলাম একজন লোক ঠাকুরের হাতে জল দিচ্ছেন, তিনি মুগ্ধ। তিনি যে ঠাকুর তো আমি জানি না। কিছুক্ষণ পরে উনি জ্যোতি আশ্রমে আসবেন, তখন জ্যোতি আশ্রম সবে হয়েছে। শরৎদা, কালীদা, ননিদা, যতীনদা, নরেনদা, সুরেনদা এরা কয়েকজন ছিলেন, আরেকজন লোক ছিলেন ঠাকুরের কথাগুলি লিখছেন। আমি সোজা কেন জানি না কারো দিকে না বলে আমি জ্যোতি আশ্রমে ঢুকে পড়লাম। জ্যোতি আশ্রমে ঢুকা নিষেধ ছিল, আমি জানি না সেটা। আমি কলেজে সেক্রেটারি ছিলাম সিটি কলেজে। আচ্ছা, আমার সিটি কলেজে কাজলদাও পড়েছিলেন, তিনি আমাকে বলছিলেন, মনিদি আপনি তো সেক্রেটারি ছিলেন সিটি কলেজ ইউনিয়নের। আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম একটা ডিপার্টমেন্টে। এনিহাউ, তারপর ঠাকুরকে গিয়ে কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, ঠাকুর আপনি বলতে পারেন প্রকৃত মানুষ কেমন করে হওয়া যায়? ঠাকুর সেদিনে সকালের উত্তরে আমাকে বলেছিলেন, প্রকৃত মানুষ কেমন করে হওয়া যায় এই আমার প্রশ্ন। শ্রী ঠাকুর সাথে প্রথম সাক্ষাতে 1949 প্রথম জিজ্ঞাসা এটাই আমার। উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন, তাই আজও আমার লেখকের জীবনের নির্ণায়ক, মানুষ হতে গেলেই থাকা চায় একজন প্রেয়, আর তাকে হওয়া চায়, তাতে থাকা চায় কেন্দ্রায়িত, কনসেন্ট্রিক উইথ ইনডমিটেবল আনরিভিলিং অ্যাডিয়ারেন্স। মানুষের বৃত্তিগুলি মানুষকে টেনে নিয়ে যেতে চায়, কিন্তু তাতে যদি ভালোবাসা বেশি থাকে সেগুলি অ্যাডজাস্টেড হয়। ওই অনুরাগোদ্দীপ্ত সক্রিয় শক্তির আগ্রহে মস্তিষ্কের ফাইন ট্রেডস অর্থাৎ গুণদীপনাগুলি জেগে উঠে, এবং ইন্ডিভিজুয়ালি অখণ্ড ব্যক্তিত্ব যাকে বলে তার উদ্বোধন ওই পথে। বলা বাহুল্য আমি কিছুই বুঝলাম না লেখাটার। সাথে একজন লোক ছিল, সেটা ঠুকে নিলেন, সেটা জ্যোতি আশ্রমে ওই ভদ্রলোক থাকতেন। পরে জানলাম তার নাম হচ্ছে প্রফুল্ল কুমার দাস। আমি তার কাছে খাতাটা চেয়ে ওটা টুকে নিলাম। সারাদিন আমি ও নিয়ে জব করতে লাগলাম, এটা ব্যাপার কি। আর সব সময় এক জায়গায় এসে আমি থেমে যেতাম। এখনই চাই পূর্বপূজ্য বর্তমান মহাপুরক আদর্শ। কে পূর্বপূজ্য বর্তমান মহাপুরক আদর্শ? কে সে লোকটা কে? এই জায়গায় এসে থেকে যেতাম। আমি 2-3 দিন সরোজিনীমার বাড়ি অর্থাৎ অরুণ জোয়ারদার, তার বাবার নাম হচ্ছে রাধারমন জোয়ারদার, ওর বাড়িতে উঠেছিলাম অশোক আশ্রমে। ঠাকুর কেন জানি না জানলেন, আমার আনন্দবাজার থেকে ওখানে খাবার নিয়ে দিত, এবং ওইখানে আমরা দুজন খেতাম, আমি আর আমার এক বন্ধু। 2-3 দিনের প্রশ্ন করার পরে ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর আই লাইক টু বি ইনিশিয়েটেড, আপনি আমাকে দীক্ষা দেন। তখন ঠাকুর বললেন, ওয়ে তোমাকে দীক্ষা দেবে? একজনকে দেখিয়ে বললেন, তিনি হচ্ছে নলিগোপাল চক্রবর্তী, আমার দেশের লোক। ওনার বাবা আমার বাড়িতে প্রায় যেতেন, ভবানীচরণ চক্রবর্তী। আমার বাবা উকিল ছিল তো, সেই জন্য ওনার অনেক কাজ নিয়ে যেতেন। আমি কোনো ওনার কাছে দীক্ষা দেবে কেন? গুরু তো হবেন আপনি, দয়া করে আপনি দীক্ষা দেন। আমি ওনার বাবাকে চিনি, আমার বাড়িতে যেত, আমি দেখা আছে, আমার এখনো চোখের সামনে ভেসে উঠে ওনার বাবাকে। তখন ঠাকুর আমাকে বলছিলেন, আমার ফিজিক্যাল বডিতে এত লোককে দেওয়া দীক্ষা দেওয়া সম্ভব নয়, সেজন্য আমি একটা পাঞ্জাদান দিছি, যার মানে দীক্ষা দেওয়ার অধিকার, এরম একটা কাগজে আমি লিখে দিয়েছি, তারা দীক্ষা দেয়। এবং তারা বলে গুরু আমি, তাদের মাধ্যমে একজন মানুষকে দীক্ষা দেওয়া যায়। আমি বললাম, ঠাকুর তা কেমন করে হয় এটা বুঝলাম না। ঠাকুর আমাকে বললেন, ওই বড়ামাঙ্গের মধ্যে লাইট ছিল, ওই সুইচটা অন করতো না, আমি সুইচটা অন করলাম, বন বন করে পাখাটা ঘুরতে লাগলো। কেন রে? ঠাকুর আমি আইএসসি স্টুডেন্ট, পজিটিভ নেগেটিভ কানেক্টেড হয়ে গেল, পাওয়ার হাউস থেকে কারেন্ট আসছে, তাই জ্বলে উঠলো।
পাওয়ার হাউস থেকে কারেন্টটা কোত্থেকে আসলো, শক্তিটা ওই দামোদর ভ্যালি কর্পোরেশনে। ওই সেটা যদি ফেল করে তাহলে কানেকশনটা আসবে না, ঠাকুর আসবে না। ঠাকুর বলছেন আমি হচ্ছে সে অক্ষয় অব্যক্ত পুরুষ, যা শক্তির কখনো ব্যয় হয় না। আমি যাদেরকে পাঞ্জা দিচ্ছি, এই পাঞ্জা হচ্ছে একটা শক্তি। এই শক্তির মাধ্যমে তারা তোমাকে দীক্ষা দেয় এবং বলে দেয় আমি গুরু। তারা কখনো নিজকে বলে না গুরুদেব বলে। এই কথা শুনে আমার মনটা আশ্বস্ত হলো। তখন আমি নলিকুমার চক্রবর্তীর মাধ্যমে দীক্ষা নিলাম। জ্যোতিষের শরৎদা ওদের সাথে অনেক কথাবার্তা হলো, থাকলাম। এই আমার প্রথম পরিচয় এবং আলাপ। আচ্ছা, আপনি সুন্দর করে বললেন। আপনি এই যে থেকে গেলেন মানে দীক্ষা নেওয়ার পর, আপনার বই পড়ে যেটা বুঝতে পারি 1953 আপনি কিন্তু পাকাপাকিভাবে ঠাকুরের কাছে থেকে গেলেন। তো কি এমন ঘটনা ঠাকুর আপনাকে বললেন যে আপনি থেকে গেলেন, ওইখানে আসলেন? ভিডিওর মাঝে ব্যাঘাত ঘটানোর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজ আমি একটি বিশেষ জায়গার কথা আপনাদেরকে বলি। আজ আমরা এসেছি দি হারমোনিয়াম ওয়ার্ল্ড, যেখান থেকে অসংখ্য মানুষ তাদের সুর ও সাধনার সঙ্গী হারমোনিয়াম সংগ্রহ করে থাকেন। এই প্রতিষ্ঠানটির কর্ণধার আমাদের গুরু ভাই শ্রদ্ধেয় রূপক পোদ্দার দাদা, যিনি আমাদেরকে এই ভিডিওর স্পন্সর করে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা আগেও বলেছি এই ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম ও ব্যয় হয়, তাই এমন সহৃদয় মানুষের সহযোগিতা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দ্য হারমোনিয়াম ওয়ার্ল্ড তাদের নিজস্ব ব্যান্ড RPGM এর মাধ্যমে ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানে তাদের হারমোনিয়াম পাঠিয়ে থাকেন। আর একটি বিশেষ অফার, আমাদের চ্যানেলের দর্শকরা যদি এখানে এসে হারমোনিয়াম নিতে চান, তাহলে প্রিয়পরম সৎসঙ্গ চ্যানেলের নাম বললে আপনারা পেয়ে যাবেন বিশেষ 5% ডিসকাউন্ট। এই বিষয়ে বিস্তারিত আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। এবার চলুন ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমি 1949 যখন গেলাম এবং 3-4 দিন থাকলাম, তারপর আবার বিএসসি ভর্তি হওয়ার কথা। আমি কলকাতায় এসে বিএসসি পড়তে লাগলাম। একটু জল খায়, একটু দাঁড়ান, একটু জল। বিএসসি পড়ার পরে বিএসসি পড়তে পড়তে আমি একটু অসুস্থ হয়ে পড়ি। আচ্ছা, আমি ঠাকুর কাছে চিঠি লিখলাম, আমার একটু বুকের অসুখ করে যায়। ঠাকুর আমাকে উত্তর দিলেন নলিকুমার চক্রবর্তীর মাধ্যমে, একটু বিশ্রাম, একটু পথ্য, একটু ওষুধ পড়লেই ভালো হয়ে যাবে। ঠাকুরের কাছে তোমার কথা নিবেদন করেছি, ঠাকুর বলছেন তোমাকে এখানে চলে আসতে। সেই নলিকুমার চক্রবর্তীর চিঠিটা পেয়ে আমার মনটা খুব উৎফুল্ল হয়ে উঠল। আমার বড়দাদা, যার বাড়িতে আমি ছিলাম কলকাতায়, কলেজ স্ট্রিটের পাশেই নবীনকুণ্ড লেনে, তারা আমাকে দেশের বাড়িতে পাঠিয়ে দিবে ঠিক ছিল। কিন্তু আমি বাড়ি থেকে একদিন বিএসসি পরীক্ষার পরে আমি সামান্য একটা ভাঙা সুটকেস নিয়ে আর এক বন্ধুকে নিয়ে আমি দেওঘর চলে আসি। ঠাকুর ফ্যাল করে আমার দিকে দেখলেন। তখন আমি পুরো সুস্থ হয়নি। আমার জন্য ঠাকুর দয়া করে একটা ঘর ঠিক করে দিলেন দোবে বাড়িতে এবং রান্নার ব্যবস্থা ঠিক করে দিলেন নলিকুমার চক্রবর্তীর মাধ্যমে জ্যোতি আশ্রমে। জ্যোতি আশ্রম থেকে আমাকে ভাত দিয়ে আসতো। ওই ঘরে 10 টাকা ভাড়া ছিল, ওই ঘরে থাকতাম, শুতাম, ওষুধপত্রের ব্যবস্থা করে দিয়েছে। আমি 2 মাসের মধ্যে তাগড়া হয়ে উঠলাম। বলা বাহুল্য, এই সময়ে যতীন্দ্রনাথ দাস বলে এক দাদা, তিনি 68 মির্জাপুরে থাকতেন। তিনি লিডস ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার। তিনি আমাকে বিনয় ভট্টাচার্য ডাক্তার, তার কাছে নিয়ে যান। তার ভাইয়ের সাথে আমার ঠাকুরের নাতনির বিয়ে হয়। এনিহাউ, এই যতীন্দ্রনাথ দাস দা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার আমাকে দেখেই বললেন এটি ইমিডিয়েটলি দেওঘর পাঠিয়ে দেন। তিনিও আমাকে উৎসাহ দিয়ে দেওঘর গেলেই ভালো হয়ে যাবো, চেঞ্জ দরকার। উনি আমাকে দেখে এটা বললেন। তা আমি সেই উদ্দেশ্যেই তারপর দেওঘর আসলাম, ঠাকুর সাথে দেখা হইলাম এবং ওই যে থেকে গেলাম বিএসসি পাস করার পরে আর আমি যাইনি, পার্মানেন্টলি রয়ে গেলাম। 1949 থেকে 53 পর্যন্ত আমি 10-15 বার ঠাকুর বাড়ি গেছি আসছি, কিন্তু 1953 থেকে আমি পাকাপাকি ওইখানে রয়ে গেলাম ঠাকুর বাড়ি ঘরে। ঠাকুর বাড়িতেই ঠাকুর বাড়িতে রয়ে গেলাম। ঠাকুর আমার ঘর করে দিলেন। প্রথমে দোগরা ছিলাম, তারপর বড়াল বাংলোতে জ্যোতি আশ্রমের পাশে ঠাকুর ছোট্ট একটা ঘর আমার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি ওইখানে ছিলাম।
আচ্ছা, আপনি যে থেকে গেলেন এরপর আপনার একটা বিষয় খুবই আসে জীবনে। আপনার বিবাহের জন্য স্বয়ং ঠাকুরই পাত্রী নির্বাচন করেছিলেন এবং খুব মমত্ব সহকারে পাত্রী নির্বাচন করেছিলেন। ওইটা যদি একটু কৃপা করে বলেন আমাদের। হ্যাঁ। আমি 1950 থেকে থাকার পরে ২-১ বছর বেশ ভালোই ছিলাম। তারপর ঠাকুর আমাকে প্রফুল্লদার কাছে ঠাকুর ৫০ জন লোক চেয়েছিলেন। আচ্ছা, যারা ফিল্ম অফিসে কাজ করবে, অনেক কাজ জমে আছে। তো প্রফুল্লদা আমাকে দেখে বলল, মনি তুমি ফিল্ম অফিসে কাজ করো, আমি ঠাকুর কাছে বলি। ঠাকুর আমার কাছে ৫০ জন লোক চেয়েছিলেন। তা আমি বলে হ্যাঁ, আমি চলে গেলাম। কিন্তু আমি সবসময় ঠাকুর কাছে থাকতাম। ২-৪ বছর ফিল্ম অফিসে কাজ করার পরে আমি ঠাকুর কাছে থাকতাম। ঠাকুর মাঝে মাঝে ডিকশনারি দেখতে বলতেন, আমি দাঁড়িয়ে থাকতাম। ঠাকুরের দরজা বন্ধ করে দিতাম যখন প্রেচ্ছাপ করবে। প্যারিরা বলছেন প্রেচ্ছাপ করবে, দরজা বন্ধ করে দাও, আমি পড়তাম। আর ঠাকুরের যে বই যখন শব্দ দেখা দরকার আমাকে বলতেন, দেখ তো এটার মানে কি, আমি বলতাম। একদিন আমাকে ঠাকুর বললেন, তুই কেরানিগিরি করিস কেন? তুই আমার এখানে থাকবি, আমি যা যা বলি এগুলি লিখবি, দেবীর কাছ থেকে খাতা নিয়ে নে, আমার এখানে বসে বাইবেল কোরআন গীতাটা ভালো করে পড়বি, আমার সাথে যেগুলি মিল আছে সেগুলি দেখবি, আর বড় বড় লোক যারা আছে তাদের কথা নিবি, আমার ডিকটেশন নিবি, আমার বাণীগুলি যা আমি বলি সেগুলি লিখবি। ইন ডিটেইলস আর কি, সংক্ষেপে বলেছেন অবশ্য, কিন্তু মিনিং এতগুলি ওর মধ্যে রয়ে গেছে। এইসব ঠাকুর বললেন। বলার পর সেই দিন থেকেই আমি আই লেফট দ্য ফিল্ম অফিস দেন এন্ড দেয়ার। তখন টুনিদা, জ্ঞানদা এরা ছিলেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দেখো বুঝে দেখো, তোমাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। আমাকে তখন ৩৭ টাকা করে দেওয়া হতো। ১০ টাকা ঘর ভাড়া, ১২ টাকা ঘর ভাড়া, ২৫ টাকা আমার অ্যালাউন্স। আচ্ছা। আমি বললাম আমি টাকা চাই না, আমার ঠাকুর বলছেন কাজ থাকতে হবে, এখানেই থাকবো, আমি যাবো না অফিসে। এবং আমি অফিস ছেড়ে দিলাম। ঠাকুর খুব খুশি হইলেন। তারপর থেকে আমি ঠাকুর কাছে থাকতে লাগলাম, লিখতে লাগলাম। আসার পিছনের উদ্দেশ্য হচ্ছে ঠাকুর দয়া করে আমাকে, আমার পিতৃপুরুষের সৌভাগ্য, আমার আগের বহু পুরুষের সৌভাগ্য যে ঠাকুর দয়া করে তার চরণ তলে তার বাণী, তার লেখা, তার মুখ দর্শন, বিভিন্ন লোকের সাথে যোগাযোগ ইত্যাদি তার দয়া সম্ভব হয়েছে। তিনি আমাকে এটা করে দিয়েছেন। আমার কোনো কৃতিত্ব না, এটা আমার বংশের কৃতিত্ব, আমার মা বাবার কৃতিত্ব। আমার ঠাকুর আমাকে দয়া করেছেন, বহু কৃপা করেছেন, আমি ধন্য। বিবাহের ব্যাপারটা আপনি বললেন না, মানে পাত্রী নির্বাচন যে করে দিলেন ওই মুহূর্তটা কেমন ছিল? এইভাবে থাকতে থাকতে ঠাকুর আমাকে বললেন, পাত্রী নির্বাচনের আগে কথাটা বলি, আমি তো বিএসসি পাস করে গেলাম, খবর আসলো ননীগোপাল চক্রবর্তীটা চিঠি নিয়ে গেলেন, আমি অসুস্থ, মনি তুই পাস করেছিস বিএসসি। জ্যোতি আশ্রম চিঠি নিয়ে গেলেন, সেই চিঠিতে লেখা আছে পাস করেছে, আমি খুশি হলাম। তা ঠাকুর তো আমাকে এনগেজ করে দিলেন। প্রথমে অফিসে গেলাম প্রফুল্লতার কথা মতো। আমি ঠাকুরকে থাকতে থাকতে ঠাকুর আমাকে বললেন, তুই তো বিএসসি আসিস, তুই বিএ পরীক্ষাটা দে, বিএ দিয়ে তারপর তুই এমএ দে। এমএ পাস করার জন্য ঠাকুরই বলেছেন? হ্যাঁ, ঠাকুরই বললেন। তারপর আমি বিএ পরীক্ষা দিলাম, বাংলা ইংরেজিতে পাস করে গেলাম। ঠাকুর বললেন, এবার তুই এমএ পরীক্ষা দে। বলে কিসে দিব? রেবতীমোহন বিশ্বাস তখন ইংরেজিতে পড়াচ্ছেন, সকলে ইংরেজিতে এমএ দিবে বলে। আমি বললাম, ঠাকুর আমি ইংরেজিতে ভালো পারি না, বুঝিও না, আপনি দয়া করে যদি সাবজেক্টটা বলে দেন। ঠাকুর আমাকে বলেন পলিটিক্যাল সায়েন্সে দে। আমি পলিটিক্যাল সায়েন্সে দিয়ে পাস করলাম। পাস করার পরে ঠাকুর আমাকে কিরণ ব্যানার্জির কাছে পাঠালেন ঈশাপুরে একজন লোকের চাকরির জন্য। আমি ঈশাপুরে গেলাম, কিরণদাকে বললাম, এরকম ব্যাপার, চাকরির ব্যাপার আছে, এরকম আপনি যদি দয়া করে দেন, আমাকে ঠাকুর পাঠাইছেন। আমি কিরণদার সাথে পাশের চৌকিতে আমি শুতাম। আচ্ছা। কিরণদা সেখানে অটোমেটিক রাইফেল তৈরি করছেন, রাইফেল ফ্যাক্টরি উনি কাজ করতেন তার বাড়িতে। তা এনিহাউ কিরণদার কাছে কাজ সেরে এসে ঠাকুর খুব খুশি হয়েছেন, তার সেই লোকটার কাজ হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। আমি ঠাকুর আমার বিয়ে টিয়ে করতে ইচ্ছা করে, আমি সেটা বললাম। আপনি বলেছেন এভাবে? আমি ঠাকুরকে বললাম, ঠাকুর আমার বিয়ে টিয়ে করতে ইচ্ছা করে। তখন ঠাকুর মানে, হ্যাঁ তোর তো বিয়ে হয়েছে, এবার তো দেওয়া লাগে। এমন সময় ঠাকুর রাখ দেখি, বড়দাকে বলুন, বড়দা মনির একটা বিয়ে দেওয়া লাগে, ইত্যাদি ইত্যাদি দুইজনকে বললেন। রাধাশ্যাম ভট্টাচার্য বলে এক ভদ্রলোক চাকদায় থাকেন, তিনি ঋত্বিক পণ্ডিত লোক, জ্যোতিষী, তিনি একটা সম্বন্ধ আনলেন। সম্বন্ধ এনে ঠাকুরের কাছে বললেন,
সেই মেয়েটাও চলে আসছে। বড়দা তখন পার্লারের ঘরের মধ্যে বসা। বড়দার কাছে সেই রাধা সান্তাসে বললেন, মনিদের জন্য একটা সম্বন্ধ আনেছি বড়দা, এই যে মেয়ে। কি বলিস? বড়দা মেয়েটাকে দেখলেন পার্লারের পাশে খড়ের ঘরে। বড়দা তখনই আসন থেকে উঠে গেলেন, উঠে গিয়ে ঠাকুরের কাছে বললেন, ঠাকুর বাবা মনির জন্য একটা মেয়ে আসছে, সামনে দেখবেন। এখন হাঁ করে আসেন, কায় সেই মেয়েটা আসলো, অর্থাৎ আমার স্ত্রী গেল। ঠাকুর দেখলেন, হ্যাঁ ভালো, এই কথা বললেন। রাত্রিবেলায় প্রফুল্লদা আমাকে নিয়ে গেলেন ঠাকুরের কাছে। পিছনের দরজা দিয়ে আমি, আমার শ্বশুরমশাই, শাশুড়ি, আর আমার শালা আর শালি আর আমার ভাবি বউ, আমরা ঠাকুরের কাছে গিয়ে বসলাম। ঠাকুর মেয়েটে দেখলেন, সরোজিনী ছিল, কামাক দিচ্ছেন। ঠাকুর বললেন, বীরেশ্বরের মেয়ে, লক্ষ্মী মেয়ে, কপাল ভালো, তুই বিয়ে কর, ভালো হবে। মেয়েটার স্বাস্থ্য তেমন ভালো ছিল না। সরোজিনী ঠাকুর মেয়েটা বড় পাতলা। ঠাকুর কোনো অ্যান্সারই দিলেন না। ঠাকুর বললেন, আমার ভাল লাগেছে। তোর মন ভাল লাগেছে? আমি, ঠাকুর আপনি আমার পিতা, আমি মা বাপ ছেড়ে আপনার কাছে আসছি জীবনের জন্য। আপনি যা করেন, আপনি যা বলেন, আমি তাই করব। আমার পছন্দ অপছন্দ কিছু না, আপনার পছন্দ হইলে আমার পছন্দ। ঠাকুর তখন বললেন, বীরেশ্বরের মেয়ে, তুই বিয়ে কর, ওর ভালো। তারপরে বিয়েটা হয়ে গেল 1968-এ 6 মার্চ। এবং সুনুদা, বড়দা ছেলে, দ্বিতীয় ছেলে, আমাকে আশীর্বাদ করেন বড়দার বাড়িতে। বড়দার বাড়িতে আশীর্বাদ করেন, আংটি ফাংটি দিয়ে ইত্যাদি দিয়ে আমাকে আশীর্বাদ করেন। আমার খুড়া শ্বশুর এসেছিল, আমার আশীর্বাদ ওঠাও কাছে হয়ে যায় এবং দিনও ঠিক হয়ে যায়। বড়দা শুধু বললেন, ওকে তোমরা কেউ ঠকায়ও না, ওর মা বাপ যা কিছু সব এইখানে, ওকে যা দেওয়ার ঠিক মতো দিও, ওর কোনো চাহিদা নাই। এ কথা আমার শ্বশুরকে বলে দিলেন। তারপর বিয়ে হয়ে গেল। আমি সুখী আছি। আমার 3 ছেলে খুবই উপযুক্ত। একজন সায়েন্টিস্ট, ক্যান্সার সায়েন্টিস্ট, সে রেড্ডি কোম্পানিতে ছিল। 5 বছর পরে সে এখন নিজে কোম্পানি করেছে, বিভিন্ন জায়গায় যায়, ট্রেনিং দেয়, পড়ায়, ওষুধ কেমন করে তৈরি হবে। আরও ছেলে আমার হাইকোর্টের উকিল, আগে হাওড়া কোর্টে ছিল, সেও খুব ভালো, নিজে কনসালটেন্ট অফিস করেছে, পার্সিটি আছে। আরও ছেলে আমাকে সুইজারল্যান্ড নিয়ে যায়। সে বিটেক পাস করে, বিটেক পাস করে সে সুইজারল্যান্ডে চলে যায়, চাকরি করে আমাকে নিয়ে যায়। সে তারপরে এসে সে ওইখানে আমার বাড়ির পাশে বাড়ি করে। আমার 3 ছেলে খুব উপযুক্ত এবং সব কিছু ঠাকুরের দয়া। আর ঠাকুর আমাকে বলছিলেন তার বাণী লিখতে লিখতে আমি MA পাস করি। আচ্ছা, ওই তারপর ঠাকুর কাছে থেকে যাই। বিয়েটা আমার এইভাবে হয়ে গেল। ঠাকুর আমাকে একটা বাড়ি দিলেন দেওঘরে, দাসবিলাতে। মনি থাকবে কোথায়, বিয়ে নিয়ে আসবে। বড়দাকে বারে বলছেন, এই মনি থাকবে কোথায়, মনির জায়গা দে। আমি তখন জ্যোতি আশ্রমের পাশে ছোট্ট একটা ঘর, একটা ছোট্ট চৌকি, 2 জন কাটে না। আমি বিয়ে করার পরে ওখানে উঠেছিলাম। ঠাকুর বারে বড়দাকে বলছেন, মনি থাকবে কোথায়, মনির জন্য সেটা জায়গা দে। বড়দা তারপরে দাসবিলাতে আমাকে একটা বাড়ি দিলেন। ঠাকুর সেই বাড়িতে দরজার সামনে গিয়ে দেখলেন, এটা তোর বাড়ি? বলে, আগে। গাড়ি করে যাচ্ছিলেন সর্দার বাড়ির দিকে, আমার বাড়ির সামনে নামলেন, আমার ঘর দেখলেন, আমার বাড়ি দেখলেন গাড়ি থেকেই। তোর বাড়ি ভালো, আমি ওইখানে থেকেছি, ওইখানেই আমার 3টি ছেলে হয়েছে। তার পরবর্তী সময় অবশ্য আমি একটা বাড়ি করেছি, একটা বাড়ির আগে নিজে জমি নিয়ে বাড়ি করেছি দেওঘরে, সেখানে এখন যাই থাকি। এই তোমাকে বললাম আমার বিয়ের ব্যাপারটা। আচ্ছা, আপনি একটা জায়গায় লিখেছেন আপনার জীবনের সবচেয়ে সেরা সময় 1960 থেকে 1968। তো ওই সময় আপনি নাকি ঠাকুর সঙ্গটা খুব সামনে থেকে পেয়েছেন এবং আপনি কথা বলেছেন প্রায়ই ঠাকুরের সাথে। তো ওটা কেন আপনি জীবনের সেরা সময় বলেছেন? সে সময় বললাম এই জন্য, এতদিন তো আমি পড়াশোনা করেছি। আমি ওইখান থেকে দেওঘর থেকে কলকাতায় এসে মাঝে মাঝে ক্লাস করতাম, পার্সেন্টেজ দিতাম। ঠাকুর আমাকে পড়াইছিলেন এবং আমি তারপরে ওখানে থাকতে তখন তো কনস্ট্যান্ট যখনই সময় পেতাম ঠাকুরের কাছে থাকতাম। তারপর ঠাকুর যেদিন থেকে আমাকে বললেন যে তুই আমার এখানে থেকে এইসব লিখবি টেকবি, সেই সময় থেকে আপ টু ঠাকুরের মহাপুরাণ পর্যন্ত, সেই যে সময়টা, আচ্ছা, 8-10 বছর, এই সময়টা আমার জীবন সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এই জন্য যে আমি পৃথিবীর মধ্যে যে শ্রেষ্ঠ পুরুষ, সবচেয়ে যিনি শ্রেষ্ঠ পুরুষ, জ্ঞানে গুণে গরিমায়,
সৌন্দর্যে, চরিত্রে, ব্যবহারে, প্রেমে, ভালোবাসায় সমস্ত প্রশ্নের উত্তর যিনি দিতে পারেন, যিনি কার্যকরী সম্পর্ক জানেন, যিনি সৃষ্টি সম্বন্ধে বলতে পারেন, সৃষ্টির আদি হোতা যিনি, যিনি যেই নাম দিয়েছেন সেই তার সঙ্গ করার আমার ওই সময়ে খুব নিকটে থেকে সুবিধা হয়েছিল, ব্যথা হয়েছিল, তার কথা শোনার সৌভাগ্য হয়েছিল। তিনি যে রামকৃষ্ণ, তিনি যে বুদ্ধদেব, তিনি যে চৈতন্যদেব, তিনি যে যীশুখ্রিস্ট, তিনি যে একবার বুদ্ধ, মাঝে মাঝে তিনি বলে ফেলতেন কখন বুদ্ধ সময়ে কি কি হয়েছিল, রামচন্দ্রের সময় কি কি হয়েছিল, যীশুখ্রিস্টের সময় কি কি হয়েছিল, কেমন করে কাশ্মীর এসছেন, হযরত রসুল সম্বন্ধে কি কি হয়েছিল। আমি অবাক হয়ে যাই, এখনো আমার চোখ দিয়ে জল বেরোয়, এখনো আমি অবাক হয়ে ভাবি এই মানুষটা কে, কে সেই মানুষটা। এই জন্য আমি বলেছি আমার জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে ওই 8-10 বছর পর্যন্ত, যখন আমি ঠাকুরের কাছে সকালে আসতাম, দুপুর পর্যন্ত থাকতাম, ঠাকুর চেনে যেতেন, খেয়ে আবার বসতেন, আবার 3টা থেকে রাত্রি 8টা 9টা 10টা পর্যন্ত থাকতাম। এইভাবে আমার রুটিন ছিল। সেই জন্য বলছি ওই তার সঙ্গ করাটা ওই সময় আমার সবচেয়ে বেশি হয়েছিল, আগেও হয়েছিল, কিন্তু ওই সময়টা আমার সেরা সময়। ওই জন্য যেহেতু তার পরশ, তার বাতাস, তাকে এরম করে জড়িয়ে ধরে উঠানো আমার সৌভাগ্য হয়েছিল, তাকে একদিন তামান দেওয়ারও আমার সৌভাগ্য হয়েছিল। একদিন ঠাকুরের মুখ দিয়ে লাল বেরোচ্ছে, কফের লাল বেরোচ্ছে, আমি হাত দিয়ে এটাকে এমন করে মুছে নিয়ে গেলাম, তারপর হাত দিয়ে আসলাম। ঠাকুর বলছেন বিশ্রী না, আর না ঠাকুর বিশ্রী না, আমার সৌভাগ্য আপনার মুখটা আমি একবার মুছে নিলাম। এই আমি বলেছি, সেই জন্য আমার বড় ভালো লাগে, আমাকে বড় ভালোবাসতেন, আমিও বড় ভালোবাসি। তার ভালোবাসার কাঙ্গাল আমি, এবং তাকে শুধু ভালোবাসার কাঙ্গাল আমি। তিনি আমাকে কি ভালোবাসেন সেটা দেখার জন্য না, আমি তাকে কতখানি ভালোবাসি, তার নীতি কতখানি পালন করে চলি, তাকে কতখানি মাথায় রেখে চলি, কতখানি রেখে পরিব্যক্ত করি, কতখানি মানুষের জীবনের কথা আমি মানুষের কাছে বলতে পারি, সেটাই এখন আমার পরম সম্পদ। সেই জন্যে ওই যে বলছো ওই সময়টা আমার সবচেয়ে সেরা সময়, তার সঙ্গ সুখ পেয়েছি। আমি আপনার কথা শুনতে শুনতে আমি একটু ভাবুক হয়ে গিয়েছিলাম। এই সঙ্গ পাওয়াটা সত্যি, আমরাও আপনার যে এই সঙ্গটা পেয়েছি এটা পরম কৃপা ছাড়া আমাদের পক্ষেও সম্ভব না যে আপনার সাথে বসে কথা বলছি, তার এইভাবে তাকে নিয়ে নানান ধরনের কথা বলছি, এটা আমাদের পরম সৌভাগ্য ছাড়া সম্ভব না। আমি কথা বলতে বলতে ভাবুক হয়ে গেছি, আপনার কথাতে বুঝতে পেরেছি আপনি কিভাবে তার সঙ্গটা পেয়েছেন। আমরা তাকে সবাই ছবির ঠাকুর বানিয়ে দিচ্ছি, কিন্তু কেউ তাকে অনুভব করতে পারি না, তার আচরণকে নিজের জীবনে আনতে পারি না। আর এটা আজকে যারা অনুভব করছে তাদের কাছে এর চেয়ে আর বড় কিছু হয় না। বুঝতে পেরেছি। আমার আরেকটা প্রশ্ন মনে হলো, এই প্রশ্নটা হচ্ছে, ঠাকুরের অনুলেখক হিসাবে আপনি থেকে গেলেন, আপনি দি মেসেজ, এই যে 9টা খণ্ড ঠাকুর আপনাকে একটা বড় দায়িত্বভার দিলেন, এই 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 কাজটা করার সময় আপনার কি কি ভাবে আপনি অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন? ব্যাপার হচ্ছে কি, দেবপ্রসাদ মুখার্জি আর বিশ্বরঞ্জন মুখোপাধ্যায়, হ্যাঁ হ্যাঁ, এরা সমস্ত ঠাকুরের যে বাণীগুলো আছে, ঠাকুর হাউজানন সাহেবকে বলছিলেন আমার বাণীগুলি তুই আমেরিকা নিয়ে যা, সেগুলিকে তুই মাটির নিচে চাপা দিয়ে রাখ। তখন এরা সমস্ত মিলে বলল, ঠাকুর আমরা যদি কাগজ জোগাড় করে দেই তাহলে এগুলি ছাপা হয়ে যাবে। এগুলি ছাপা হচ্ছিল না। তখন আমরা কাগজ জোগাড় করতে আরম্ভ করলাম। আসাম, বিহার, উড়িষ্যা, বর্ধমান, বিভিন্ন ত্রিপুরা, বিভিন্ন জায়গা থেকে রিমে কাগজ আর বস্তা বস্তা টাকা আসতে লাগলো। আর সমস্ত কাগজ আমরা ঠাকুর বাংলায় অশ্বত্থ গাছের নিচে একটা ঘর ছিল, ভর্তি হয়ে গেল কাগজের স্তূপাকার। আর অমূল্য ঘোষটা ছিলেন প্রেসের অল ইন অল ম্যানেজার, তাকে আমরা কাগজ দিলাম। আর দেবীদা করলো কি, বাংলাগুলো করতে লাগলো, কিন্তু দেবীদা তার নিজের টিম নিয়ে করতে লাগলো। আমাকে ওর মধ্যে যোগান দিতে সাহায্য দেবীদা ডাকেনি, বা আমিও যাইনি। দেবীদা সুনীলকরণ আরো কয়েকজন লোক নিয়ে এসব করতে লাগলো। আমি ঠাকুর কাছে বসে আসি, তখন দেবীদা তখন ঠাকুর কাছে খুব কম আসতো। সেই জন্য শেষের দিক দিয়ে লেখাগুলি আমারই বেশি আছে ঠাকুর কাছে সঙ্গ করার। একদিন ঠাকুর আপনার ইংরেজি বাণীগুলো আছে? ঠাকুর একথা শুনে বলে, তুই ইংরেজিগুলি কর না,
তুই ইংরেজি করে এডিটিং কর, ওই দিনের বন্ধুর কাছে আছে ওগুলো ইয়ার করে নিয়ে নেবে সবগুলো, ওগুলি তুই এমনভাবে সাজাবি যেন একটা মালার মতো হয়। পলিটিক্সটা কোত্থেকে শুরু হইলো কি হইলো না হইলো হইতে 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 একটা মালার মতো একটা চ্যাপ্টার করবি। ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট একটা মালার মতো চ্যাপ্টার করবি। মেডিসিন, হাইজিন ইত্যাদি নিয়ে একটা মালার মতো চ্যাপ্টার করবি। তারপর এইভাবে ঠাকুর আমাকে বললেন। তখন আমি করলাম যে সমস্ত খাতাগুলি নিলাম প্রফুল্লতার কাছ থেকে। মেইন যে খাতা প্রফুল্লতা যার মধ্যে লিখে রাখতেন ইংরেজি বাণীগুলো, প্রফুল্লতা লেখা সেই খাতা এখনো আমার কাছে আছে। সেই খাতাগুলি নিলাম, আবার 3-4 কপি করে দীনবন্ধু ঘোষদা বলে একজন, উনি সব টাইপ করে যেতেন বাংলা ইংরেজিগুলো। আর মনু কুমার কৃষ্ণ ভট্টাচার্য অনেক সময় ওগুলির মধ্যে হেডিংগুলি ইয়াগুলি লিখে যেতেন, কোনটা কোন বিভাগে পড়ে, এটা সাইকোলজি, এটা সায়েন্স, এটা হেলথ, এটা ইউজেনিক, এটা ম্যারেজ, এটা পলিটিক্স, এটা আইডিয়াল ইত্যাদি বলে উপর দিয়ে একটু একটু লিখে যেতেন। আমার কাছে সমস্ত খাতাগুলি চলে আসলো প্রিন্টেড বাই। আমি এগুলি নিলাম, নিয়ে যেগুলি আইডিয়াল সম্বন্ধে, ধর্মের আইডিয়াল সম্বন্ধে আমি সবগুলোকে একসাথে করলাম। আমি পেপার কাটলাম, ছোট ছোট বাণীগুলি কাটলাম, কোনটার পরে কোনটা হবে না হবে। এই যে গুরু, যে বলে থাকে ব্রজগোপাল গুরু, ব্রজগোপাল গুরু আমার এসছেন ছিল বিনোদ বিহারী মুন্সি, বিনোদদা আসামে, সে জলপাইগুড়ি থাকতো, সে আমার এসছেন ছিল। আমার ঘরের মধ্যে আমি সেগুলি নিয়ে এসে কেটে 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 ভাগ করতাম, তারপরে কি হবে না হবে। আর ইয়াগুলো হেডিংগুলি সমস্ত আমারই দেওয়া। অবশ্য পাটনার হাইকোর্টের জাজ প্রফুল্ল কুমার ব্যানার্জি উনিও হেডিং দিয়েছিলেন, কিন্তু সে হেডিংগুলি পছন্দ হয়নি। তারপর হেডিংগুলি নূতনভাবে আমাকে দিতে হয়েছে। আমি হেডিং দিয়ে একটা বই তৈরি করেছি। ঠাকুর বলছেন প্রফুল্লকে একবার পড়া, ঠাকুর বলছেন শরৎদাকে একবার পড়া, ঠাকুর বলছেন অজয় গাঙ্গুলিকে একবার পড়া। আমি এদের দরজায় যেতাম এক একটা বই নিয়ে, বলতাম দাদা এইভাবে করেছি করেছি। স্যাংশন হয়ে গেলে পরে বড়দাকে বলতাম, বড়দা তখন বলতেন যে অমূল্যের কাছে দে। তারপরে এক একটা বই, ধর্ম অ্যান্ড আইডিয়াল বলে একটা বই, ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট বলে একটা বই, হলিউড বলে একটা বই, ইউজেনিস বলে একটা বই, ম্যারেজ অ্যান্ড ইউজেনিস, এইভাবে 8টা খণ্ড আমি বের করেছি। আমি ঠাকুরকে বলে দিলাম ঠাকুর কী নাম হবে। ঠাকুর আগেরটা কী নাম ছিল, আবার মেসেজ ছিল। ঠাকুর মেসেজ ভলিউম 1, ভলিউম 2 হইতে তুই দে, ভলিউম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা ভলিউম পর্যন্ত আমার নিজের করা। সে ম্যানাস্ক্রিপ্টগুলো আমি সমস্ত বকুনিদাকে এখন দিয়ে দিছি পর্দার নির্দেশ মতো, যেগুলো অরিজিনাল যে ইয়াগুলো সেগুলো আমি ওদের দিয়ে দিছি। এবং বই আস্তে আস্তে পরপর ছাপা হইতে লাগলো। বই ছাপা হচ্ছে, আর অমূল্য কুমার ঘোষদা একখানা বই এসে একখানা বড়দাকে, একখানা ঠাকুরকে, একখানা কেষ্টদাকে, একখানা লেখক হিসাবে আমাকেও দিতেন, দেবীদাকেও দিতেন। এইভাবে সমস্ত ইংরেজি বইগুলো বেরিয়ে গেল। ঠাকুরের অশেষ কৃপা। ঠাকুর বলছিলেন তুই কর, না করে তুই ফুটে উঠবি কেমন করে, তুই ইংরেজি করি কর। আমার ইট ইজ ঠাকুর হু হ্যাজ গিভেন মি দ্যাট রেসপন্সিবিলিটি, যার জন্য আমি করে আমি ধন্য, আমি তৃপ্ত। অবশ্য প্রফুল্লতা হেডিং একটুখানি নাম লেগেছে মণিলাল চক্রবর্তী, শেষমেশ এই করে এই করেছে। আরও অনেকের নাম আছে, কুমার কৃষ্ণ ভট্টাচার্য। এরা কিন্তু প্র্যাকটিক্যালি ওগুলি নাড়াচাড়ি করে কাটে টাটে নাই, ওই ভাগ করা, কাটা, বই হিসাবে তৈরি করা, সমস্তগুলিকে একজোট করে এক একটা বই যে তৈরি করা, এই কাজটা আমি করে কেটে রাখতেন, উড়ে চলে যেত পৃষ্ঠাগুলো, আবার গুড়িয়ে নিয়ে এসে করতেন এরকম। হ্যাঁ, জোড়া করে লাগাইতাম, পিন দিয়ে গাঁথতাম, তারও বড় ইয়ে দিয়ে করতাম। এইভাবে এক একটা বই হলো। সেগুলি একটা ফাইলের মধ্যে রেখে ধর্ম অ্যান্ড আইডিয়াল, ঠাকুর নাম দিয়েছেন ধর্ম অ্যান্ড আইডিয়াল, কন্ডাক্ট অ্যান্ড ক্যারেক্টার, পলিটিক্স, এই বিভিন্ন নামে এক একটা বই নাম হয়ে গেল ধর্ম অ্যান্ড আইডিয়াল। আর একটা নাম হলো ধরুন পলিটিক্স, আর একটা নাম হলো ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট, আর একটা নাম হলো ম্যারেজ অ্যান্ড ইউনিক ইনফরমেশন। এরকম 8টা খণ্ড বেরিয়ে গেছে। এইটা ঠাকুরের অশেষ কৃপা, তিনি আমার হাতে করিয়েছেন, দয়া করে দয়া করে দয়া করে। একদম। আপনি আরেকটা বিষয় আপনার দেখতে পাই, আপনি একটা ছবি দেখতে পাই আপনার এই গ্রন্থেতেই আছে। সেই ছবিতে ভিলায়ের কমলাক্ষ সরকারদা ঠাকুরের কাছে একটি আশিস বাণী চাইছেন। তো ওই আশিস বাণীটি আপনি ঠাকুরের পদতলে বসে, এরকম ঠাকুর বসে আছেন উপরে, আপনি পদতলে বসে লিখছেন। এরকম অনেক ছবি দেখতে পাই। ওই ছবির যদি স্মৃতির একটু মন্থন করে। এটা 1966 এর ব্যাপার, খুব সম্ভব। এখানে আছে
হ্যাঁ, ছবিটা এই সামনেই আছে। ইন্দ্রেশ্বর দত্ত বলে এক দাদা। হ্যাঁ, ইন্দ্রেশ্বর দত্ত দাদা। ইন্দ্রেশ্বর দত্ত হচ্ছে ডিব্রুগড় মেডিকেল কলেজের ডাক্তার। প্রফুল্ল বাবু একজন ডাক্তার। আমাদের আসামের রবি রায়, রবীন্দ্রনাথ রায়দা, ওয়ান্ডারফুল ওয়ার্কার, এত ইষ্টপ্রাণ কর্মী, এত ঠাকুর ভক্ত প্রেমী আমি দেখি নাই। ডিব্রুগড় মেডিকেল কলেজ থেকে প্রায় সৎসঙ্গে মেডিকেল কলেজ করে ফেলেছে। রায়মোহন দাস বলে এক দাদা ছিলেন, তিনি সমস্ত দীক্ষাগুলো রবীন্দ্রের হাতে দেওয়াতেন। এই প্রফুল্ল কুমার দাস বাবু এবং ইন্দ্রেশ্বর দত্ত দা এরা আমেরিকায় যাবে হায়ার এডুকেশনের জন্য। ডিব্রুগড় কলেজ থেকে মেডিকেল কলেজে সিলেক্টেড হয়ে আসছে। এরা ঠাকুরের কাছে আসছে অনুমতি নিতে। ইন্দ্রেশ্বর দত্ত বলছেন, আপাতত আমেরিকায় যাব, কিভাবে স্টুডেন্টে পাঠাবো ইত্যাদিতে অনেক কথা বলছেন। আমি তখন ওগুলি খাতায় লিখছি। এমন সময় একটা চিঠি আসছে ভিলের কমলাক্ষ সরকারদা, বর্তমানে আনন্দবাজার যিনি ম্যানেজার রতন সরকারদার বাবা। রতন সরকারদা একজন ইঞ্জিনিয়ার, তার বাবা নাম হচ্ছে কমলাক্ষ সরকারদা। তিনি ভিলাইয়ের একটা ডিপার্টমেন্ট সুপারিনটেন্ডেন্ট। তিনি কোন ভিলাইতে কারখানা কোন শব্দ হচ্ছে, কিরকম শব্দ হচ্ছে সেটা বুঝে তিনি বুঝতে পারতেন অমুক কলের অমুক জায়গায় এই স্ক্রুটা ঢিলে আছে, যাও ঠিক করে দাও গিয়ে। এত এক্সপার্ট লোক ছিল। সেই ভদ্রলোক ঠাকুরকে একটা চিঠি লিখলেন যে আমি কমলাক্ষ মেকানিক্স বলে একটা মেকানিক্যাল শপ তৈরি করতে চাচ্ছি, আপনি দয়া করে আমি আশীর্বাদ দেবেন। আমি সেই চিঠিখানা ঠাকুর কাছে পড়ছি, এই যে সেই চিঠিখানা, এইটা আমি ঠাকুর কাছে পড়ছি। পড়ার পরেই ঠাকুর তখনই বলতে আরম্ভ করলেন, আশিস ভাগে এটা আমার তখন লিখ বলেই ঠাকুর বলতে আরম্ভ করলেন। এবং সে যে লিখলাম, এই যে এটাতে লেখা শ্রী কমলাক্ষ সরকারদার যে বাণীটা দিলেন, ঠাকুর যে বাণীটা দিলেন তার কারখানা সম্বন্ধে, সেটা এখানে আমি লিখতেছি। দুটেই একসাথে আছে। তো ওই ভদ্রলোক ইন্দ্রেশ্বর দত্তদা, তার কাছে একটা ক্যামেরা ছিল, আমি ভাবতে পারি নাই। ও করলো কি, ঠাকুরের সামনে এখানে দাঁড়িয়ে টুক করে ফটোটা নিয়ে উইদিন 2 to 3 মিনিটস ও আমাকে ওখান থেকে ওয়াশ করে ফটো দুটা দিয়ে দিল। এই ফটো দুইটা আমি কেমন করে যে দিল জানি না। ওই ক্যামেরার মধ্যে এমন মেকানিজম আছে যে ফটো ওয়াশ করে বেরিয়ে আসে। ও আমাকে ঠাকুরের সামনেই ফটো দিল, ঠাকুরও দেখলেন। আমি তো হাঁ হয়ে গেলাম। সেই ফটো দুটো আমি ইচ্ছা করে আমার এই বড় ছেলে যে তোমাদের সাথে কথা বললো আজকে, যে ক্যান্সার স্পেশালিস্ট, বর্তমানে বিভিন্ন ফার্মাসিউটিক্যালে ও লেকচার দিয়ে বেড়ায়। ও পুনে যায়, অমুক জায়গা দেয়, ট্রেনে করে ওকে নিয়ে যায়, 1 ঘন্টা লেকচার দেয়। প্রফেসরকে ওকে এত আহ্বান করে, এত ভালোবাসে যে বলার না। ও সময় পায় না এখন, এত জায়গায় ওকে লেকচার দিতে, ট্রেনে যায়, ট্রেনে আসে, সব কথা ওকে। ওই করলো কি, আমার এই ফটোটা, বাবা এই ফটোটা দিয়ে দাও এইখানে, এই ফটোটা ওই এখানে জুড়ে দিল। এবং বইটাও ওই প্র্যাকটিক্যালি আমার সমস্ত বইগুলি ওই এডিট করে বের করেছে। ও নিজেও একটা বই লিখেছে, বায়োটেকনোলজির কাণ্ড কারখানা, যেটা সত্যেন পুরস্কার পেয়েছিল এই শিক্ষামন্ত্রীর কাছ থেকে বিকাশ ভবনে। ওই করেছিল ফটোটা, সেই জন্যই আমি এখানে দিয়ে দিলাম, যাতে ঠাকুরের সাথে আমার একটা স্মৃতি এটার মধ্যে থাকলো। এই জন্যই এই ফটোটা ওইখানে ওইভাবে দেওয়া আছে। একদম। আমি আর বেশি সময় নেব না, অনেকটা সময় নিয়েছি। আমার একটা শেষ প্রশ্ন আপনার কাছে। দীর্ঘ 20 বছর আপনি ঠাকুর সঙ্গ করেছেন, তার সান্নিধ্য পেয়েছেন, তার ছোঁয়া পেয়েছেন, তাকে স্পর্শ করেছেন, মানে তার সবটুকু আপনি আহরণ করেছেন এবং আমরা পাচ্ছি এখানে বসে, সেই অনুভবটা আমরা করতে পারছি। তো সেই দীর্ঘ 20 বছরের আপনার অভিজ্ঞতা, আর আজকে আপনার বয়স 96, আজকে দাঁড়িয়ে আপনার ঠাকুর নিয়ে অনুভব কেমন, বা অনুভূতিটুকু যদি আমাদের কাছে বলেন। আমরা তো খুবই ছোট, আমরা জীবনে যাতে এই অনুভবটা নিয়ে চলতে পারি, বা আমাদের দর্শকরা যারা আছেন তারা যদি নিয়ে চলতে পারে, কিভাবে আপনার এইটুকু অনুভূতিটা আমরা চাই। আমি একটা কথা বলি, কুরুক্ষেত্র যখন যুদ্ধ হয়েছিল তখন একজন লোক, আমি নামটা ভুলে গেছি, গাছের উপর বসে অনেক উপরে দেশে যুদ্ধ তাণ্ডবটা দেখতেছে। 18 দিন যুদ্ধ হয়েছিল।
শ্রীকৃষ্ণ তারপরে যুদ্ধ শেষে তাকে জিজ্ঞাসা, তুমি কি দেখছ? আমি দেখলাম একটি জিনিস মাত্র, শ্রীকৃষ্ণের এই তাণ্ডব লীলা, শ্রীকৃষ্ণের এই খেলা, শ্রীকৃষ্ণের এই যুদ্ধ, শ্রীকৃষ্ণের এই ধর্ম প্রতিষ্ঠার যে রকমটা আমি দেখলাম সবই শ্রীকৃষ্ণ। তোমার কথার উত্তর আমি বলি, কুলগুরু, ব্রহ্মগুরু ও অন্যান্য গুরু যারা আসে সাধারণত আমরা যাদের নাম জানি, সত্যিকারের গুরু হচ্ছেন একজনেই, তিনি হচ্ছেন কারণ পুরুষ, তিনি হচ্ছেন অব্যক্তের ব্যক্ত প্রতীক, তিনি অব্যক্ত, তিনি অব্যক্ত হয়ে যখন ব্যক্ত হয়ে আসেন মনুষ্যদেহ ধারণ করেন, তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি শ্রী শ্রী চৈতন্যদেব, তিনি শ্রী শ্রী হযরত রসুল, তিনি শ্রী শ্রী বুদ্ধদেব, তিনি শ্রী শ্রী কৃষ্ণ, তিনি শ্রী শ্রী রামচন্দ্র। আমার বোধ, একমাত্র এই বোধ আমার ঠাকুরই, হি ইজ এ প্রাইম অ্যালোন হু নোজ ই, একমাত্র তিনিই দেখলাম আমি সর্বসর্বা। মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বাড়ি ঘর, জায়গা জমি যা কিছু আছে সব লীলা, ভোগের জন্য, আনন্দের জন্য। তুমি তাকে কেন্দ্র করে, তাকে মাথায় নিয়ে তোমার সর্বস্ব মনপ্রাণ তাকে নিয়ে এনজয় করো, লীলা লীলা এনজয় করো, এনজয় করো। আমার ক্ষুদ্র বুদ্ধি এইটুকু যে আমার পরম পিতেই সব দুনিয়াময় হয়ে আসে, তিনি সব কিছু, আচার্য বলো, অমুক বলো, তমুক বলো, সবই তিনি, সবই তিনি, সবই তিনি। আমরা ভিন্ন ভিন্ন করে ভাগ করে ফেলি, যার কি আমি ওসব কথা যেতে চাচ্ছি না। আমার বোধ, আমার অভিজ্ঞতা, আমার নিজের অন্তত ভিতর থেকে ফিলিংস কতখানি আছে আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি যে আমার পরম পিতা সব জায়গায় বিরাজমান, আমার মধ্যে বেড়ে দেন। আমি তাকে কেমন করে ভালোবাসবো, আমি কেমন করে তাকে আর আপন করে দেব, কেমন করে তার সত্তার সাথে আমি মিশে যাব? মিশে তো যায় না, মিশে গেলে এনজয় করা যায় না। আমি শুধু চাই তাকে, যেমন আমার প্রফুল্লতা বলেছিলেন, আমি আর জন্ম চাই না, ঠাকুর আমাকে জন্ম দিবেন না। তখন ঠাকুর প্রফুল্লতাকে বলেছিলেন, আমি যখন আসবো তোকে আবার নিয়ে আসবো সাথে করে। ওই যে তার সঙ্গ, ওই যে তার ইচ্ছা, পুতুল খেলার মতো, পুতুল খেলার মতো। রামকৃষ্ণ বলেছিলেন, মাছ যখন কাদার মধ্যে ঢুকে মাছের গায়ে কাদা লাগে না, তুমি খেলে যাও, আনন্দ করে যাও, ফুর্তি করে যাও, সুন্দরী স্ত্রী তোমার আছে, সুন্দর ছেলেরা আছে, বন্ধু বান্ধব আছে, কত কিছু আছে তোমার, কিন্তু নিজে ঠিক থাকবা, ইষ্টকেন্দ্রিক হয়ে চলার মাধ্যমে তুমি জীবনের স্বাদ পাবা, আনন্দ পাবা। আমি মনে করি আমার এই জীবনে স্ত্রী আমার কেন্দ্র, স্ত্রী আমার ধ্যেয়, স্ত্রী আমার প্রেয়, তিনি আমার মাথার মণি, তাকেই স্মরণ করি, তাকেই পূজা করি, তাকেই মনন করি, তারই ইষ্টবিধি করি, তারই প্রচার করি, তার কথাই বারবার মানুষের কাছে বলি। আপনারা ধন্য হন, মানুষ তাকে পেয়ে খুশি হোক। বর্তমান যে কলহ চলছে, এই কলহের পরিসান, এই কলহের নিবৃত্তি একমাত্র হতে পারে, ঠাকুর বলছেন, রাইজ অফ সৎসং ইজ রাইজ অফ বেঙ্গল, রাইজ অফ বেঙ্গল ইজ রাইজ অফ ইন্ডিয়া, রাইজ অফ ইন্ডিয়া তো রাইজ অফ হোল ওয়ার্ল্ড। এই সৎসঙ্গেরই পারে, কারা পারে? কারা পারে? যারা ইষ্ট প্রাণ, যারা ইষ্টের প্রতি অকাট্য অনুরাগ, অকাট্য ভক্তি, অকাট্য ভালোবাসা আছে, তারাই শুধু পারেন। সুতরাং তোমাদেরও বলছি, আমরা ইষ্টের প্রতি অকাট্য ভক্তি, ভালোবাসা এবং ইষ্ট কর্মে তোমরা ব্যাপৃত হয়ে পড়ো। চরিত্র দেখেনি মানুষ, মানে চরিত্র দেখো, ইষ্টের চলনায় চলে যেই চরিত্র, ওই চরিত্র যেখান থেকে যা কথা বলবে সেগুলি কাজে লাগবে, বিকজ ওটাই হলো মন্ত্র, ওটাই হলো আদর্শ, ওটাই হলো জীবনের জিনিস। সেই আমার অভিজ্ঞতা এই, তিনি সর্বস্থানে সর্বক্ষেত্রে বিরাজিত। এই ক্ষুদ্র বোধ আমার কতখানি হয়েছে জানি না, কিন্তু আমি তাকেই মনে করি শ্রেয়, প্রেয়, ধ্যেয়, সব কিছু। এই আমার আকাঙ্ক্ষা, এই আমার ইচ্ছা, আমার প্রচারই তাকে নিয়ে। জয় 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 গুরু, অসংখ্য ধন্যবাদ। আপনিও আরো হয়ে উঠুন বা তাকে নিয়ে এভাবে চলুন। এই বয়সে দাঁড়িয়ে আমরা আপনার কাছ থেকে এটুকু বোধ করতে পারলাম যে জীবনে ইষ্ট ছাড়া আর কেহ নয়, এইটুকু বোধ করতে পারলাম। অসংখ্য ধন্যবাদ জীবনী আলোচনা এই পডকাস্টে আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য। আর আরেকটা ধন্যবাদ না দিয়েই নয়, আপনার জ্যেষ্ঠ আত্মজ শ্রদ্ধেয় বেদদ্যুতি চক্রবর্তী, উনি দয়া করে আমাদেরকে এই সময় সুযোগ করে দিয়েছেন বলে
আমরা আপনার সাক্ষাৎটুকু নিতে পেরেছি। উনাকেও না ধন্যবাদ দিলে হয় না। আমাদের প্রিয় পরম সৎসঙ্গ এবং জীবনী আলোচনা পডকাস্ট পক্ষ থেকে উনাকে আমরা ধন্যবাদ দিয়েও ছোট করবো না, উনাকে আমরা তাও ধন্যবাদ জানাচ্ছি। এবং এতক্ষণ ধরে যারা আমাদের সাথে এই আলোচনা শুনছিলেন, একজন প্রাণময় ব্যক্তি জীবনের আলোচনা আপনারা পেলেন, ভক্ত জীবন, ঠাকুর সঙ্গের জীবন। আমরা আশা করি আপনারা ধন্য হয়ে গেছেন। আমরা তো ধন্য হয়েছি, আপনারাও ধন্য হয়ে গেছেন। এই নিয়ে আপনাদের জীবনে ঠাকুরময় করে তুলুন, আপনারা ইষ্টকে নিয়ে এভাবেই চলুন, এই আশা রেখে, এই প্রার্থনা রেখে। এবং আমাদের এই প্রিয় পরম সৎসঙ্গের এই জীবনীয় আলোচনা পডকাস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা দয়া করে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমাদের জীবনীয় আলোচনার এবং প্রিয় পরম সৎসঙ্গের একটি ফেসবুক পেজ আছে, এই পেজটি দয়া করে ফলো করে দেবেন। তাতে আমাদের অনেক সুবিধা হয় মানুষের কাছে পৌঁছে যাওয়ার, আমাদের এই কর্ম প্রচেষ্টাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য। এবং আরেকটি কথা, আমরা এটি MP3 অডিও প্ল্যাটফর্ম স্পটিফাইতে, আমাদের জীবনীয় আলোচনা স্পটিফাইতে গেলেও আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আপনারা দয়া করে স্পটিফাইতেও এই জীবনীয় আলোচনা শুনবেন। সবাই খুব ভালো থাকুন, ইষ্টময় থাকুন। জয় গুরু। জয় গুরু, জয়।